বাংলাদেশের সবচেয়ে প্রভাবশালী জিয়া পরিবার ও শেখ পরিবার এই দুই পরিবার বরাবরই স্বাধীনতার পর থেকে শাসন করে আসছে পুরো বাংলাদেশকে। বিশেষ করে এই দুই পরিবারের দুই নেত্রী খালেদা জিয়া ও শেখ হাসিনা বাংলাদেশের সর্বোচ্চ ক্ষমতা অর্থাৎ প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। দুজনই প্রধানমন্ত্রী, অথচ সাংসারিক জীবনে দুজনের অবস্থা একেবারেই ভিন্ন। খালেদা জিয়ার স্বামী বাংলাদেশের অন্যতম রাষ্ট্রপতি জিয়াউর রহমান, আর শেখ হাসিনার স্বামী পরমাণু বিজ্ঞানী ওয়াজেদ মিয়া। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আর বেগম খালেদা জিয়ার সংসার ছিল স্বর্গীয় সুখ শান্তিতে পরিপূর্ণ। অন্যদিকে পরমাণু বিজ্ঞানী ওয়াজেদ মিয়া স্ত্রী শেখ হাসিনাকে এক বিন্দু সহ্য করতে পারতেন না, কারণ হাসিনা ছিলেন পরকীয়ায় আসক্ত আর দুশ্চরিত্রা একজন নারী। এজন্য পরিবারে সবসময় ঝগড়া ফ্যাসাদ লেগেই থাকত। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে তুলনামূলক আলোচনা করব বাংলাদেশকে শাসন করা দুই দম্পতি খালেদা ও হাসিনার সাংসারিক জীবন নিয়ে, কার সংসার কতটা সুখের ছিল। তো চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। তবে বন্ধুরা, ভিডিওটি শুরু করার পূর্বে অনুরোধ রইল, ভিডিওটিতে একটি লাইক দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। প্রথমে আলোচনা করব শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আর বেগম খালেদা জিয়ার সংসার নিয়ে। লেখক মিনহাজউদ্দিন বেগম খালেদা জিয়া হার লাইফ হার স্টোরি নামক একটি বইয়ে খালেদা জিয়ার সংসারের বর্ণনা দিয়েছেন। জিয়াউর রহমান বেঁচে থাকার কোনো একটি দিনের ঘটনা। সেদিন আকাশ জুড়ে ছিল বর্ষার ঘন মেঘ, বাতাসে যেন অদৃশ্য এক ভার, চারপাশে নিস্তব্ধতার মাঝে লুকিয়ে ছিল সময়ের অস্থিরতা। 1974 সালের শেষের দিকে কোনো এক সন্ধ্যা, দেশ রাজনৈতিক টানাপোড়েনে উত্তাল। আর সে উত্তাল সময়ের মধ্যেই দিনের সব ক্লান্তি কাঁধে নিয়ে বাসায় ফিরেছিলেন জিয়াউর রহমান। রাত প্রায় 8টা। বাসার ভেতরে তখন শান্ত পরিবেশ। খালেদা জিয়া সাদা সুতি শাড়ি পরে হাতে একটা পুরনো ম্যাগাজিন নিয়ে বসে আছেন। সারাদিনের গৃহস্থালির কাজের পর চোখ মুখে ক্লান্তির ছাপ। অন্যদিকে ছোট্ট তারেক ও আরাফাত নিজেদের ঘরে খেলাধুলা আর পড়াশোনায় ব্যস্ত। হঠাৎ দরজার ঘণ্টা বেজে উঠল। গৃহপরিচারিকা এসে জানালেন, ম্যাডাম, স্যার এসেছেন। খালেদা দ্রুত উঠে দাঁড়ালেন। দরজার দিকে তাকিয়ে দেখলেন জিয়াউর রহমান ধীরে ধীরে এগিয়ে আসছেন। হাতে পুরনো ব্রিফকেস, মুখ জুড়ে দিনের পরিশ্রমের ছাপ। মনে হচ্ছিল বাইরের সংগ্রামময় পৃথিবী থেকে তিনি এখন আশ্রয় নিতে এসেছেন নিজের ছোট্ট শান্তির ঠিকানায়, পরিবারের কাছে। ঘরে ঢুকে তিনি প্রথমে তাকালেন খালেদার দিকে। কোনো কথা বললেন না, চুপচাপ একটা চেয়ারে বসে পড়লেন, চোখে গভীর চিন্তার ছায়া। খালেদা নরম কণ্ঠে জিজ্ঞেস করলেন, চা আনবো? জিয়া মৃদু হেসে বললেন, চা পরে হবে, আগে একটা অনুরোধ আছে। খালেদা অবাক হয়ে বললেন, কি অনুরোধ? জিয়া কিছুক্ষণ চুপ থেকে বললেন, আজ তুমি নিজের হাতে রান্না করো, কাজের লোকদের রান্না খেতে ইচ্ছে করছে না। খালেদা হালকা বিরক্তির ভান করে বললেন, আমি রান্না করলে যদি খারাপ হয়, তখন কি আমার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে? জিয়া হেসে উঠলেন। সে হাসি শুধু ঠোঁটে নয়, চোখেও ছড়িয়ে পড়ল। চাপের মধ্যেও পরিবেশকে সহজ করে দেওয়ার এক অদ্ভুত ক্ষমতা ছিল তার। তিনি বললেন, তোমার হাতের রান্নায় আমি অন্যরকম শান্তি পাই। সে শক্তি আমাকে কঠিন সিদ্ধান্ত নিতে সাহস দেয়। কথাগুলো শুনে খালেদা নীরব হয়ে গেলেন। রান্না তো প্রতিদিনই হয়, কিন্তু আজকের এই অনুরোধে ছিল অন্যরকম অনুভূতি, অন্যরকম ভালোবাসা। জিয়া আবার বললেন, সারাদিন যুদ্ধের কথা, রাজনীতির কথা, অনিশ্চয়তার কথা শুনতে শুনতে মনে হচ্ছিল একটু স্বাভাবিক জীবনের স্বাদ দরকার। তোমার হাতের খাবার আমাকে সেই স্বাভাবিকতায় ফিরিয়ে দেয়। এক মুহূর্তে খালেদার সব অভিমান গলে গেল। তিনি ধীরে ধীরে রান্নাঘরের দিকে এগিয়ে গেলেন। ফ্রিজ খুলে দেখলেন কিছু ডিম, সামান্য মুরগির মাংস আর কিছু সবজি আছে। বড় কোনো আয়োজন নয়, তবুও মন ভরা ভালোবাসা দিয়ে তিনি রান্না শুরু করলেন। পাতলা মুরগির ঝোল, ডাল আর গরম ভাত। রান্নাঘর ধীরে ধীরে ভরে উঠল মশলার সুবাসে। কখনো নুন ছিটিয়ে দিচ্ছেন, কখনো চামচের তুলে ঝাল মশলার স্বাদ মিলিয়ে দেখছেন। প্রতিটি কাজে ছিল আন্তরিকতার ছোঁয়া। অন্যদিকে জিয়াউর রহমান নিজের নোটপত্র নিয়ে বসেছিলেন, কিন্তু মাঝে মধ্যে রান্নাঘর থেকে ভেসে আসা শব্দ তার মনকে অন্য এক প্রশান্তিতে ভরিয়ে দিচ্ছিল। কড়াইয়ের শোষো শব্দ, চামচের টুংটাং আর খালেদার হালকা গুনগুন, এসব যেন তাকে মনে করিয়ে দিচ্ছিল পৃথিবীর সব ঝড়ের মাঝেও একটি জায়গা আছে যেখানে তিনি নিরাপদ। রাত প্রায় 10টা। খাওয়া শেষ করে খালেদা মৃদু হাসিতে জিজ্ঞেস করলেন, খাবার কেমন হয়েছে? জিয়া কিছুক্ষণ তার দিকে তাকিয়ে থেকে বললেন, তোমার রান্নাই আমার যুদ্ধের অস্ত্র, এটাই আমাকে শক্তি দেয়। খালেদা হেসে ফেললেন। এই মানুষটি কিভাবে এত সহজ শব্দে এত গভীর অনুভূতি প্রকাশ করেন তা ভেবে তিনি নিজেও বিস্মিত হলেন। এভাবে তাদের সংসার এগিয়ে চলেছিল, ভালোবাসা, শ্রদ্ধা, আস্থা আর একে অপরের প্রতি অগাধ নির্ভরতার বন্ধনে। জীবনের ঝড়ঝাপটা যতই আসুক, তারা খুঁজে নিতেন শান্তির ঠিকানা একে অপরের মাঝেই। অন্যদিকে হাসিনা আর ওয়াজেদ মিয়ার সংসার ছিল দাঁ কুমড়ার। ঝগড়াঝাটি লেগেই থাকত।
1967 সালের 17 নভেম্বর শেখ মুজিবুর রহমান তখন কারাবন্দী। ঠিক এমন একটি সময়ে বেগম ফজিলাতুন্নেসার একক তত্ত্বাবধানে ও পারিবারিক উপস্থিতিতে বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী ডক্টর M.A. ওয়াজেদ মিয়ার সাথে শেখ হাসিনার বিবাহ সম্পন্ন হয়। বিয়ের সময় শেখ হাসিনা তখন ইডেন কলেজের ছাত্রী এবং ছাত্রলীগের রাজনীতির সাথে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। অন্যদিকে ডক্টর ওয়াজেদ মিয়া ছিলেন শিক্ষাগত যোগ্যতার দিক থেকে অত্যন্ত উজ্জ্বল। যুক্তরাজ্যের ডারহাম বিশ্ববিদ্যালয় থেকে পদার্থবিজ্ঞানে ডক্টরেট ডিগ্রি, এক প্রতিভাবান পরমাণু বিজ্ঞানী। ওয়াজেদ মিয়া নিজের কাজ নিয়ে বেশিরভাগ সময় বিদেশেই থাকতেন, আর হাসিনা থাকতেন দেশে। মাঝে মধ্যে যতটুকু তিনি দেশে আসতেন তাতে কখনোই হাসিনার সাথে তার বনিবনা হয়নি। সুদর্শন ওয়াজেদ মিয়ার কাছে হাসিনা ছিলেন অতি নগণ্য একজন নারী। সাংসারিক জীবনে বিশেষ উল্লেখ করার মতন কিছু ছিল না। প্রায় দ্বন্দ্ব থাকত, স্বামীর হাতে মার খেতেন, যে তথ্য আমরা মেজর ডালিমের কাছ থেকে শুনেছি। এ টানাপোড়েনের মধ্য দিয়েই দেশ স্বাধীন হয় এবং শেখ মুজিব দেশের ক্ষমতা গ্রহণ করেন। কিন্তু 1975 সালের 15ই আগস্ট বাংলাদেশের ইতিহাসে এক নির্মম অধ্যায়ের সূচনা হয়। একটি সামরিক অভ্যুত্থানের মাধ্যমে শেখ মুজিবুর রহমান সহ তার পুরো পরিবারকে হত্যা করা হয়। সৌভাগ্যবশত শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা এবং স্বামী ওয়াজেদ মিয়া সে সময় পশ্চিম জার্মানিতে অবস্থান করায় বেঁচে যান। পরবর্তীতে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর আমন্ত্রণে তারা দিল্লিতে রাজনৈতিক আশ্রয় গ্রহণ করেন। দীর্ঘ 6 বছর তাদের এই নির্বাসিত ও দুঃসহ জীবন কাটানোর অবস্থায় 1981 সালে শেখ হাসিনা ভারতের মাটিতে বসেই বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় প্রধান নির্বাচিত হন এবং একই বছর 17ই মে দেশে ফিরে আসেন। দেশে ফেরার পর শেখ হাসিনার জীবন সম্পূর্ণ বদলে যায়। তিনি পুরোদস্তর রাজনীতিতে নিমগ্ন হয়ে পড়েন, যার ফলে ডক্টর ওয়াজেদ মিয়ার সাথে তার বৈবাহিক সম্পর্কের আনুষ্ঠানিক অবসান না হলেও বাস্তবিকভাবে এক বিশাল দূরত্ব তৈরি হয়। প্রধানমন্ত্রীর তৎকালীন ব্যক্তিগত সহকারী রেন্টুর লিখিত বিবরণী এবং বিভিন্ন সূত্র দাবি করে যে 1981 সালে বাংলাদেশে প্রত্যাবর্তনের পর থেকে ডক্টর ওয়াজেদ মিয়া এবং শেখ হাসিনা কখনোই সাধারণ স্বামী স্ত্রীর মতো এক ছাদের নিচে রাত যাপন করেননি। শেখ হাসিনা যখন প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন, গণভবন কিংবা সুধা সদনে থাকতেন, ডক্টর ওয়াজেদ মিয়া তখন মহাখালীর পরমাণু শক্তি কমিশনের হেডকোয়ার্টারে একা থাকতেন। শেখ হাসিনা মাঝে মধ্যে মহাখালীর কোয়ার্টারে গেলেও ডক্টর ওয়াজেদ কোয়ার্টারের ভেতরে রেস্ট হাউসে গিয়ে অবস্থান নিতেন, যাতে তাদের মধ্যে মুখোমুখি দেখা হওয়ার সম্ভাবনা না থাকে। এই দীর্ঘ একাকিত্ব ও রাজনৈতিক ব্যস্ততার মাঝে শেখ হাসিনার জীবনে এক নতুন চরিত্রের আবির্ভাব ঘটে। তিনি হলেন মৃণালকান্তি দাস, মুন্সিগঞ্জের সরকারি হরগঙ্গা কলেজের ছাত্র, সংসদের সাবেক ভিপি এবং তৎকালীন তরুণ ছাত্রনেতা মৃণালের সাথে দলীয় প্রধান হিসেবে শেখ হাসিনার ঘনিষ্ঠতা থেকে এক পর্যায়ে প্রেমের সম্পর্কে রূপ নেয়। ধীরে ধীরে এই ঘনিষ্ঠতা এতটাই গভীর রূপ নেয় যে আওয়ামী লীগের অভ্যন্তরীণ মহলে মৃণালকান্তি দাসের প্রভাব ও ক্ষমতা আকাশচুম্বী হয়ে ওঠে। দলের ভেতরে অনেকেই তাকে অত্যন্ত প্রভাবশালী ব্যক্তি হিসেবে গণ্য করতে শুরু করেন। 1990 সালের একটি ঘটনায় মৃণালকান্তি দাসের ক্ষমতার চরম বহিঃপ্রকাশ ঘটে। দলীয় সভানেত্রীর উপর তার প্রভাব এতটাই প্রবল ছিল যে তৎকালীন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সৈয়দা সাজেদা চৌধুরীর মতো প্রবীণ ও প্রভাবশালী নেত্রীকেও তিনি বঙ্গবন্ধু ভবন থেকে অপমানিত করে বের করে দিতে দ্বিধা করেননি। এই ঘটনায় প্রমাণ করে শেখ হাসিনা কেমন ছিলেন। এই ঘটনা আমাদের বানানো কোনো কথা নয়, এটি স্বয়ং শেখ হাসিনার সে সময়ের PS মতিউর রহমান রেন্টু আমার ফাঁসি চাই বইয়ে লিখে জানিয়েছেন, যে কারণে হাসিনার আমলে এই বইটিকে নিষিদ্ধ করা হয়েছিল। তো বন্ধুরা, এই ছিল দুই নেত্রীর সাংসারিক জীবন। আপনার কাছে কার সংসার জীবন এবং ব্যক্তিগতভাবে কাকে ভালো লাগে, খালেদা জিয়া নাকি শেখ হাসিনা? কমেন্টে লিখে জানান তার নাম। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। ধন্যবাদ।